রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে গড়া সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে প্রতীক হিসেবে তারা চেয়েছে শাপলা। এর মধ্য দিয়ে মূলত দলটি আগামী নির্বাচনের অংশ নিতে চূড়ান্তভাবে মাঠে নামল। তবে সংস্কারের বিষয়ে 2 মাসেরও বেশি সময় ধরে চলা বৈঠকে এখনও চূড়ান্তভাবে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল কিংবা একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, একই সাথে উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও এনসিসি গঠন প্রক্রিয়া সহ নানা বিষয়ে এখনও একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। কিন্তু কেন? দর্শক, আজকে আমরা সে উত্তর খুঁজব আমাদের আজকের এখন প্রকাশে। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি ভোটের তর্ক কত দূর। আর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আছেন আমাদের সাথে আরও জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আপনাদের দুজনকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। সার্জিস, একটু আপনার মাধ্যমে শুরু করতে চাই। আজকে আপনারা চূড়ান্তভাবে আগামী ভোটের মাঠে নামলেন নিবন্ধনের আবেদনের মধ্য দিয়ে। আপনাকে অভিনন্দন। শুরুতেই এনসিপিকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আপনারা আগামী রাজনীতি করবেন বাংলাদেশে। কিন্তু বিএনপি রয়েছে, জামায়াত রয়েছে, আরও অনেক সংগঠন রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই মুহূর্তে। এনসিপি নতুন করে আলাদা করে কি দিল যাতে মানুষরা গ্রহণ করবে আপনাদের আজকের এই নিবন্ধনের আবেদনে? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধনের জন্য আবেদন করেছি নির্বাচন কমিশনে। এখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা কয়েকদিন আগে আমাদের সাধারণ সভায় যেটা পাশ করেছি যে আমাদের এই রাজনৈতিক দলটা পরিবারতান্ত্রিক কোনো রাজনৈতিক দল হবে না। আমাদের এই দলে গণতন্ত্রের ভিত্তিতে পরবর্তী যে নেতৃত্ব সেটি নির্বাচিত হবে। আমাদের এখানে কেউ 2 বারের বেশি এই দলের সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবে না, এবং একবারের মেয়াদ সর্বোচ্চ 3 বছর। অর্থাৎ যত বড় নেতাই হোক না কেন 6 বছরের বেশি একটা দলের দায়িত্বে, প্রধানের দায়িত্বে থাকার সুযোগ নেই। আবার যিনি দলীয় প্রধানও হবেন তার একই সাথে সরকারের যে প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী সেটি হওয়ার একই সাথে কোনো সুযোগ নেই। পাশাপাশি আমাদের ভিতরে এই যে নেতৃত্বটা নির্বাচিত হবে, যেটা সভাপতি বা সাধারণ সম্পাদক, সেই নেতৃত্ব নির্বাচিত হবে প্রায় 2 থেকে 2.5 হাজার পুরো দেশের কাউন্সিলর, জেলা এবং উপজেলা পর্যায়ে যারা কাউন্সিলর, তাদের সরাসরি ভোটের ভিত্তিতে। অর্থাৎ কোনো একটা পরিবারের কোনো একজন ব্যক্তি মনে করলো যে আমি এখন সভাপতি হব, এরপরে আমার ছেলে হবে, তারপরে আমার ছেলে, এই সুযোগটা জাতীয় নাগরিক পার্টিতে নেই। আমরা মনে করি প্রত্যন্ত জায়গা থেকে নেতৃত্ব তুলে আনার এবং যোগ্য মানুষগুলোকে স্পেস করে দেওয়ার নতুন যে বন্দোবস্ত, সেটি আমরা আমাদের জায়গা থেকে সেই সুযোগটি করে দিচ্ছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের যে রাজনৈতিক দলের যে জায়গাটি, এখানে সভাপতি কিংবা সাধারণ সম্পাদকও যিনি থাকবেন তাকেও প্রশ্ন করার জন্য আমাদের রাজনৈতিক পর্ষদ রয়েছে, যেটা সরাসরি পুরো দেশের যারা কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে এই রাজনৈতিক পর্ষদের যারা নেতৃবৃন্দ, এটা হতে পারে সর্বোচ্চ 15 জন, তারা নির্বাচিত হবেন। এবং সেই রাজনৈতিক পর্ষদটাই থাকবে আমাদের পুরো দলের সর্বোচ্চ কেন্দ্র। ইভেন সভাপতি, সাধারণ সম্পাদককে তারা প্রশ্ন করতে পারেন এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন। সো আমরা মনে করি সামগ্রিকভাবে এটা শুধুমাত্র আমাদের দলের স্ট্রাকচারের একটা জায়গা। এইভাবে আমাদের গঠনতন্ত্রের প্রত্যেকটি জায়গায় কিভাবে জনগণকে প্রায়োরিটি দেওয়া যায়, দল কিংবা আমাদের এই সংগঠনের আগে দেশকে প্রায়োরিটি দেওয়া যায়, আমরা সেই বিষয়টি চিন্তা করি, ব্যক্তি নির্ভর না হয়, সেটি আপনারা গুরুত্ব দিয়েছেন। হেলাল ভাই, আপনি শুনছিলেন কয়েকটি বিষয়, মানে এনসিপির মূল যেটি আমরা কথা বুঝলাম, আওয়ামী লীগ বা বিএনপি যেভাবে আমরা দেখেছি গত 50 বছরের বেশি ধরে পরিবার কেন্দ্রিক একটি দল হিসেবে পরিবারতন্ত্র রয়েছে, সন্তানরাই হচ্ছে, সেখান থেকে তারা বের হওয়ার একটি নতুন দিকে এগোচ্ছে। তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, কি মনে করে বিএনপি? আমি একটু অরিজিন অফ দি পলিটিক্যাল পার্টিজ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে বিকজ একটা নিউ পলিটিক্যাল পার্টিজ ইমার্জিং ইন এ নিউ সিচুয়েশন বাংলাদেশ, সেখানে আপনি এতক্ষণ আমি সার্জিস আলম যেটা বললো তাদের ইন্টারনাল কাঠামোর কথা বললেন, এইটা জনগণকে এত ম্যাটার করে না। একটা পলিটিক্যাল পার্টি দেশটাকে কিভাবে চালাতে চায়, তার দর্শনটা কি,
তার কর্মসূচিটা কি, তাই না? তার আমাদের শিক্ষা কর্মসূচিটা কি, তার স্বাস্থ্য কর্মসূচিটা, পররাষ্ট্রনীতিটা তার কেমন হবে, তার ইকোনমিক পলিসিটা কি? দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিংস টু গ্রো এ পলিটিক্যাল পার্টিস। অ্যান্ড তো সেই জন্য আমি বলছি যে এনসিপি যে কথাগুলো বললো, এটা তো মনে করেন একটা এনজিও যখন তৈরি হয় তখনও তার কিছু ভিউজ থাকে, যে আমি মিশন থাকে যে আমি এগুলো করব, কিন্তু তার সংগঠন, তার ইন্টারনাল সংগঠন এইটা অত ফোকাসড না। তিনি কিভাবে তার সংগঠন চালাচ্ছেন, যারা ফোকাসড করেন যে অমুক দলের এইভাবে চলে, যেমন ধরেন কমিউনিস্ট পার্টি, তাদের একটা তাদের একটা আপনার ইকোনমিক পলিসি আছে না, তাদের একটা পলিটিক্যাল পলিসি আছে, এবং তাদের পার্টিটা কিভাবে তৈরি হয় এটা তাদের ইন্টারনাল একটা মিটিংয়ে তৈরি হয়, সেটা তারাই ভালো জানে। এটার জন্য অত ইন্টারফারেন্স দরকার না। আমাদের দল আমরা যেমন কিভাবে তৈরি হচ্ছে, তার সাংগঠনিক ভিত্তিমূলগুলো কিভাবে কি করা হচ্ছে, কখনো ভোটের মাধ্যমে করা হয়, কখনো সিলেকশনের মাধ্যমে করা হয়, কখনো পরিস্থিতি অনুযায়ী কমিটি করা হয়, এইগুলোই স্বাভাবিক। কিন্তু বিএনপির কর্মসূচিটা কি? যেমন বিএনপির তৈরির সময় আমাদের দেশে একটা ন্যাশনাল আইডেন্টিটি ক্রাইসিস ছিল, আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করেছি যে আমাদের আইডেন্টিটিটা কি হবে। এনসিপি এমন কোনো ক্রাইসিস আমি সেটা বলছি, তাদের যে ইডিওলজি বা প্রোগ্রামস, এই ব্যাপারে আমরা এখনো কিছু পাইনি। সুতরাং থামি আপনাকে স্যার, আপনাদের কোনো আদর্শগত কিছু এখনো হেলাল ভাই পাইনি? প্রোগ্রামস কি করতে চায়, বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশে কোথায় নিয়ে যেতে চায়, তার দল কিভাবে গঠন হলো, এইটা অন্য জিনিস। ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা এটা কখনোই মনে করি না যে একটা দলের ইন্টারনাল স্ট্রাকচার এই জনগণের মানে এটার সাথে সম্পর্কিত না, বা জনগণের কাছে ম্যাটার করে না। মেইনলি ম্যাটার করে পলিসি বা কর্মসূচি। আপনি যদি আপনার বডি দিয়ে চিন্তা করেন, আমাদের পৃথিবীতে যত ধরনের প্রাণী বৈচিত্র্য আছে, সবার ইন্টারনাল স্ট্রাকচার উপর ভিত্তি করে তার কিভাবে সে খাবে, কিভাবে চলবে, কোথায় থাকবে, কখন ঘুমাবে, তার পুরো লাইফ সাইকেলটা তার ইন্টারনাল বডি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সেইমভাবে আমরা মনে করি যে আমার যখন পার্টির স্ট্রাকচার কোনো একটা পরিবারে বা ব্যক্তিতে কেন্দ্রীভূত হয়ে যায়, আমি যখন চিন্তা করতে পারি না যে শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা আসবে অন্য কেউ না, শেখ হাসিনার পরে পুতুল বা জয় আসবে অন্য কেউ না, তখন ওই নির্দিষ্ট পরিবার কেন্দ্রিক একটা সিন্ডিকেট বা একটা চক্র গড়ে ওঠে এবং ক্ষমতাটা ওই এক জায়গায় পুঞ্জীভূত হয়। দ্বিতীয়ত, ওনার বাড়ি যেই এলাকায় থাকে ওই এলাকা কেন্দ্রিক ক্ষমতার একটা মানে ইমব্যালেন্স ক্রিয়েট হয়, যেটা আমরা এতদিন ধরে দেখে এসেছি গোপালগঞ্জ বা ওই কেন্দ্রিক। যখন এটা হয় তখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ, যেখানে ক্ষমতার অপব্যবহার করা খুবই সাধারণ একটা বিষয়। কিছুদিন আগে আমরা চট্টগ্রামে দেখেছি, সেখানকার একজন নেতা, বিএনপির নেতা, এভাবে বললেন যে ইউএনও ওসি যদি আমাদের কথা না শুনে তাহলে তার ইউএনও ওসিগিরি করা ছেড়ে দেওয়া উচিত বা ছেড়ে দিতে হবে। তাহলে এরকম ক্ষমতার অপব্যবহার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যখন দেখা যায়, তখন ক্ষমতা যদি একটা ব্যক্তি বা পরিবারে কিংবা একটা এলাকায় কেন্দ্রীভূত হয়, প্রত্যেকটা জায়গায় এর প্রভাব পড়ে। আপনি যত বড়ই কর্মসূচি নেন, পলিসি নেন, প্রত্যেকবার দেখবেন ওই পলিসি ওই কিছু ক্ষমতাবান ব্যক্তি প্রভাবিত করছে, ওই কর্মসূচি ওই কিছু ব্যক্তির দ্বারা হচ্ছে। এটা পুরো দেশের কাছে ছড়িয়ে পড়ে না, পুরো দেশকে রিপ্রেজেন্ট করে না। তো আমাদের মনে হয়েছে আমরা যত বড় বড় মানুষকে শোনানোর জন্য পলিসি দেই না কেন, কর্মসূচি দেই না কেন, সেগুলোর দিন শেষে জনগণের প্রত্যাশা পূরণ করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা ঠিক হচ্ছি। আমাদের নিজেদের ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না হয়, তাহলে একটা দেশে গণতন্ত্রের চর্চার বুলি দেয় আমাদের সাজে না। মানে কি, মানে এখন যে পার্টিগুলো আছে, দলগুলো, তাদের মধ্যে কি দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে? না, তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু যেই গণতন্ত্রের কথা আমরা বলে আসছি, যেটা একটা দেশের জন্য আমরা মনে করি প্রয়োজনীয়, সেটা নেই আসলে। আপনি দেখেন, আমাদের এর পূর্বে বর্তমানে বিএনপিতে দায়িত্বে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কে রয়েছেন? তার ছেলে জনাব তারেক রহমান। তারেক রহমান বিগত দীর্ঘ সময় ধরে 11-11 পর থেকে কিন্তু দেশের বাইরে। দেশে ভাইয়ের মতো যারা, এমন অনেকে, কিংবা আমাদের মহাসচিব সাহেব থেকে শুরু করে আরও অনেকেই ছিল যারা এই পুরো সময়টা সংগ্রাম করেছে। আপনারা কি তাদের কাউকে চিন্তা করতে পারছেন পরবর্তী ক্ষমতার জায়গায়? পারছেন না। কিন্তু ওই একটা পরিবারে পরবর্তীতে যদি দেখেন আবার ওই পরিবার থেকে এভাবে হবে। সো আমরা মনে করি এই চর্চাটা আসলে পরিবার কেন্দ্রিক না হয়ে বরং একটা দলের যারা সবচেয়ে যোগ্য, সাংগঠনিক লিডারশিপ কোয়ালিটি আছে, ব্যক্তিত্ব আছে, এই গণতান্ত্রিক চর্চাটা দলে আগে থাকা উচিত। যদি দলে থাকে, পরবর্তীতে ধীরে ধীরে দেশের মধ্যে ছড়িয়ে পড়বে। আমি একটু বলি, দেখেন, ইহুদি বলে একটা ধর্ম আছে, ইহুদিজম। এই ধর্ম এবং হিন্দুইজমে দেখবেন অন্য কোনো লোক কিন্তু এই ধর্মে আসতে পারবে না, অর্থাৎ ওই ধর্মে একটা কনফাইন্ড জোন রয়েছে। এখন আমি করি পলিটিক্স, আমার ছেলে পলিটিক্স করতে পারে, আমি একাই করবো, আর কেউ করতে পারবে না।
তাই না? তেমন কি মানে বিষয়টা তো তাই হচ্ছে। আমি পলিটিক্স করি, আমার ছেলে সে যদি রাজনীতি করতে পারে, যেহেতু আমি পলিটিক্স করি তাই তো ও নেতা মন্ত্রী এমপি কিছু হতে পারবে না, যেহেতু আমি ছিলাম তাই আপনার ছেলে চলে আসছে। এইগুলো কোনো কথা না। পৃথিবীর দেশে দেশে ছেলে কি প্রায়োরিটি পাবে, বিষয়টি এরকম কিনা? প্রায়োরিটি পাবে কিনা যোগ্যতার ভিত্তিতে। তারেক রহমান কি এখানে প্রায়োরিটি ভিত্তিতে এসছে না যোগ্যতার ভিত্তিতে দিতে এসছে? সার্জিস আজমকে এটা বুঝতে হবে যে তোমাদের যে 36 দিনের তোমরা যে আন্দোলন বলো, আমরা বলি যে 17 বছর যোগ 36 দিনের যে গণ অভ্যুত্থান, তাই না? সেই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকাটা আমার চেয়ে ভালো সে জানে, তাই না? সে ভালো জানে। তারা যখন ডিবি অফিসে গ্রেফতার হয়েছিল যেদিন, সে সময় তো তাদের আন্দোলনটা বিভিন্নভাবে অপপ্রচার হয়েছিল যে বন্ধ হয়ে যাবে। তারপরে তাদের নেতৃবৃন্দের সাথে, আমাদের ছাত্র দলের সাথে, ছাত্র শিবিরের সাথে তারেক রহমান যোগাযোগ করে আন্দোলনটা চালিয়ে গেছিল। আমি বলছি যে পৃথিবী এখন দুই জগতে বিভক্ত। আমি আগে একদিন বলেছি, অ্যাকচুয়াল জগৎ এবং ভার্চুয়াল জগৎ। এবং ভার্চুয়াল জগৎ এখন এত ভাইব্রেন্ট, ভার্চুয়াল জগতের কাভারেজ এরিয়া এত বেশি, এবং তারেক রহমান দেখিয়েছে যে ভার্চুয়াল জগতে যোগ্যতা প্রমাণ করে কীভাবে একটা আন্দোলন সফল করতে হয়। আমরা যদি অতীত ইতিহাসেও যাই তাহলে দেখছি যখন চিঠি লেখার যুগ ছিল, যখন এই এত ইন্টারনেটের যুগ ছিল, তখন লেনিন বা খোমেনিও কিন্তু বিপ্লব করে দেখিয়েছে। আর পরিবার কেন্দ্রিক রাজনীতি, এটা একটা টার্মিনোলজি ট্যাগিং করা হয়। এই ট্যাগিংটা শুরু হয়েছে কবে থেকে জানেন? 1/11 থেকে, যেদিনকে বাংলাদেশের কপাল পোড়া শুরু করেছে। কারণ 1/11 হয়েছিল ভারতীয় আধিপত্য। সেই আমি কথাটা একটু আমরা বলতে দেন, সেই ভারতীয়রা এই ট্যাগিংটা তোলে যে পরিবারতন্ত্র। তার দেশে পরিবারের লোকজন রাজনীতি করতেছে, এটা স্বাভাবিক। পৃথিবীর কোন দেশ, এমন একটা দেশ দেখান যে দেশে পরিবারের একজন প্রেসিডেন্ট হলে, মানে জর্জ বুশের ছেলে জুনিয়র জর্জ বুশ প্রেসিডেন্ট হতে পারবে না, ওবামার মেয়ে প্রেসিডেন্ট রাজনীতি করতে পারবে না, বা আপনার অন্য আরো দেশে হচ্ছে, সেখানে হচ্ছে তো, সবাই হচ্ছে, আমাদের দেশেও তাই হচ্ছে, আমাদের দেশেও তাই হচ্ছে। আমি সেটা বলছি, তারেক রহমান তো মানে রক্তের উত্তরাধিকার সূত্রে এই পদটা পায়নি, সে তার যোগ্যতা এবং দক্ষতা দেখিয়েছে। 90-এর গণ অভ্যুত্থান থেকে যা রাজনীতির হাতে করি, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা তখন তারেক রহমান সম্বন্ধে জানে, এবং সবচেয়ে বেশি জানে তাদের এই উপদেষ্টা পরিষদের ডক্টর আসিফ নজরুল, যিনি তার সরাসরি শিক্ষক ছিলেন। সুতরাং সেই যোগ্যতার ভিত্তিতে তিনি এই জায়গায় আসবেন, এটাই স্বাভাবিক। আপনারা এই পরিবারতন্ত্রটা ভারতীয় একটি টার্ম তুলে বাংলাদেশের রাজনীতিকে হসপস করে দিবেন, এটা কিন্তু ঠিক না। আমি যেটা বলছি যে দেখেন, যে আপনি দেশটাকে কিভাবে দেখতে চান, দেশকে কিভাবে পরিচালনা করবে নতুন দল, আপনারা সেই কথাটা বলেন। আপনি যদি নিজের গণতন্ত্র তো চর্চা করলেনই না, আপনারা একটা কমিটি করলেন, ইলেকশন করে না, বা একটা কমিটি দিয়ে দিলেন, আপনি কাচের ঘরে বসে আর এক ঘরে ঢিল মারবেন, এটা কিন্তু হবে না। আমরা 50 বছরের একটা পুরনো রাজনৈতিক দল, সাংগঠনিক দক্ষতা। বিএনপি অনেক কমিটি দেয় এরকম নির্বাচন ছাড়া, এগুলো আমরা মাঝে মাঝে দেখি। আমি তো যা বলছি, নির্বাচন ছাড়া পৃথিবীর সব নির্বাচন ছাড়া কমিটি হয়, নির্বাচন দিয়ে কমিটি হয়, আবার পরিবেশ পরিস্থিতির কমিটি। দিস ইজ দ্য পলিটিক্স। মনে করবেন যে পলিটিক্স কিন্তু শুধু কমিটি না, পলিটিক্স ইজ দ্য condensed expression of economics, sociology and foreign policy, health policy, everything. It condensed expression of politics. আপনি শুধু ওই যে করা হচ্ছে কিভাবে, এটা কিন্তু ম্যাটার করে না। যে আমরা এই আলোচনা, মানে পুরনো আলোচনা আমরা অনেক করেছি, কার ক্রেডিট, কি আন্দোলন চালিয়েছে, এগুলো আর 1 বছর পরে এসে কতটুকু আমি জানি না প্রত্যাশিত। আমরা একটু বর্তমানে যেতে চাই। আজকে আপনারা বলেছেন স্যার যে ঘোষণাপত্র সংস্কার ও বিচার নিশ্চিত এনসিপির প্রত্যাশা, এর আগে নির্বাচন, মানে এরপর নির্বাচন চান, এর আগে চান না, এটি আপনারা বলেছেন। তো এইসব চেয়ে আপনারা শাপলা প্রতীক চেয়েছেন, আজকে 3টে প্রতীক চেয়েছেন, শাপলা আপনাদের অগ্রাধিকার। আপনি ফেসবুকে পোস্টও দিয়েছেন, আমরা দেখেছি, ব্রিফিংয়ে তো বলেছেনই। এই শাপলা প্রতীক নিয়ে কিছু কথা উঠেছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, যেটি একটি জাতীয় আমাদের একটু ফুল বা বিষয়, এটি হয় কিনা জাতীয় প্রতীকের বিষয় রয়েছে, এটি তাহলে আপনারা কেন চাইলেন? আচ্ছা ভাই, তার আগে হচ্ছে ভাইয়ের 2টা কথায় আমার একটু অ্যাড করা আছে। একটা কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধান যে 2টি রাজনৈতিক দল ছিল বা আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, স্বাধীনতার উত্তর সময়ে 2টা দলেই জাস্ট পরিবারের বাইরে আমরা এখন পর্যন্ত কিছু দেখিনি, আগামীতেও দেখবো কিনা জানি না। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, এরপরে তার 2 সন্তানই সবাই দেখছিল। বিএনপির ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এরপরে ছিল বেগম খালেদা জিয়া, এরপরে আমরা এখন দেখছি তারেক রহমান। আমরা প্রত্যাশা করি যে ভাইয়ের সন্তানও একদিন হয়তো বিএনপির নেতৃত্বে একদম প্রথম সারিতে থাকবে এবং একদিন তিনিও প্রধানমন্ত্রী হবেন। এভাবে অন্যান্য যারা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আছেন তারাও তাদের সন্তানকে নিয়ে এই স্বপ্নটা দেখবেন, এটা আমাদের প্রত্যাশা। আরেকটা জিনিস হচ্ছে তিনি যে কথাটা বলেছেন, আমি শিওর আমরা যদি সরাসরি এখন জনাব তারেক রহমানের সাথেও কথা বলি, তিনিও এই কথাটি বলবেন না যে তিনি 17 জুলাইয়ের পর থেকে এই অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় বা লিড করেছেন, সবাইকে কোঅর্ডিনেট করেছেন, এই কথা কখনো আসলে বলবেন না। তবে হ্যাঁ, একটা কোলাবোরেশন ছিল আমাদের সাথে হোক, জামাত শিবিরের একটা পার্টির সাথে হোক, ছাত্রদল বিএনপি একটা পার্টির সাথে যোগাযোগটুকু ছিল, এটুকু ছিল। কিন্তু যদি এটা বলা হয় মানে বলার প্রেক্ষিতে বা সন্তুষ্ট করার প্রেক্ষিতে যে তিনি এটা ওই সময়ের নেতৃত্বে ছিলেন বা মহানায়ক কয়েকদিন আগে একজন বলেছিলেন, তাহলে এটা আসলে আমরা মনে করব যে তাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা, যেটা আমরা চাই না। বরং তিনি তার যে সম্মানের জায়গাটা আছেন সেটাতে থাকলে আমরা খুশি থাকবো আসলে। এখন আপনি যেটা বললেন যে শাপলা প্রতীক, দেখেন শাপলা প্রতীকে অনেকে বলছে যে এটা একটা জাতীয় প্রতীক। এটা কিভাবে জাতীয় প্রতীক? তো শুধু শাপলা না, শাপলার সাথে সেখানে ধানের শীষ আছে, পাট পাতা আছে, তারা আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ এই 4টা অংশ মিলে আমার হচ্ছে ওই জাতীয় প্রতীকটা। তাহলে জাতীয় প্রতীকের ক্ষেত্রে শাপলা যদি না হতে পারে, ধানের শীষে তো হতে পারে না। তো যেহেতু ধানের শীষ হতে পারে, পাট পাতাও আছে, সোনালী আঁশ যেটা, এটাও একটা দলের মার্কা আছে, তারাও একটা দলের মার্কা আছে। সো এখানে শাপলা ওই প্রতীকের অংশ হিসেবে কোনো সমস্যা নেই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় যে ফুল বা ফল, এগুলো অনেকে বলছে যে প্রতীক হতে পারে কিনা। জাতীয় ফল কাঁঠাল বাংলাদেশে একদম রেজিস্টার্ড একটা রাজনৈতিক দলের প্রতীক। সো সেক্ষেত্রে আরেকটা জাতীয় আমাদের যে ফুল শাপলা, সেটা প্রতীক হতে পারে, এখানে কোনো বাধা নেই। তৃতীয়ত আইনগত বিষয় আমরা ঘেটে দেখেছি, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এবং অন্যান্য যে এই নিবন্ধন সংশ্লিষ্ট যে আইনগত যে ধারা উপধারাগুলো রয়েছে সেগুলো আমরা যাচাই করে দেখেছি, এখানেও কোনো বাধা নেই। তো আমাদের ফাইনালি মনে হয়েছে যে এই শাপলা এমন একটা জিনিস যেটা আমাদের জন্মের শুরু থেকে শেষ, গ্রাম থেকে শহর, প্রত্যেকটা জায়গায় আমাদের মানে একদম অঙ্গাঙ্গিভাবে কানেক্টেড। ছোটবেলায় যখন আমরা আঁকতে শিখেছি, আমরা কয়েকটা ডট দিয়ে শাপলা দিয়ে আঁকতে শিখেছি। আবার আমাদের ছোটবেলার ওই বিলে খালে কাটানো যে সময়, শাপলার যে বৈচিত্র্য, কিংবা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মানুষকে কানেক্ট করার যে বিষয়টা, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো শাপলার মতো ফুল হয়ে ফুটবে এবং আমরা সবাই একসাথে এই স্বপ্নগুলো পূরণ করব। জি হেলাল ভাই, আজকে এই নির্বাচন কমিশনে যখন এনসিপি গেল, সেখানে তাদের একজন নেতা তিনি বলেছেন যে আগামী নির্বাচনে সংস্কার হবার পরে যখন 400 আসন হবে বাংলাদেশে, সেই 400 আসনের মধ্যে এনসিপি 300 আসন পাবে এবং এনসিপি বিজয়ী হবে। 400 আসন হবে, এটাও কিসের? তারা বলেছে সংস্কার হওয়ার পর যদি হয় 400, হ্যাঁ, সেখানে 400 আসন হওয়ার পরে এনসিপি 300 আসনে বিজয়ী হবে আগামী নির্বাচনে, এটি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা তো তার হোপ বা প্রত্যাশা থাকতেই পারে না। শেখ হাসিনাও তো বলছিল যে বিএনপি 10টার বেশি আসন পাবে না। দেখা গেল এবার বিএনপি সরকার গঠন করলো, তিনি 100টাও পদ পেলেন না। কথা তো এরকম অনেক কিছু হইতে পারে, এইটা মূল কথা না। মূল কথা হলো যে আমাদের দেশে এখন প্রধান সমস্যাটা কি? প্রধান সমস্যা হলো যে দেশে এখন একটা পলিটিক্যাল নিশ্চয়তা তৈরি করা। যে পলিটিক্যাল অনিশ্চয়তা তৈরি এতদিন ছিল, সেটার ফলে ফ্যাসিবাদ অর্থাৎ আওয়ামী লীগ বা মাফিয়া তারা তাদের সমস্ত অপবাদ্য ঢাকা পড়ে যাচ্ছিল এবং তারা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছিল এবং ষড়যন্ত্র করে দেশকে এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছিল। তার সাথে ভারত, আমি বক্তৃতার প্রথমে বলি, তার সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এই যে ষড়যন্ত্র, এই যে আমাদের দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস সরকারের একটা ঐকান্তিক প্রচেষ্টার ফলে যে লন্ডনে যে বৈঠকটি হলো, তারপরে আমরা সবাই একটা আশ্বস্ত হলাম যে পলিটিক্যাল মেঘ অনেকটা মানে ধূম্রজাল অনেকটা কেটে গেছে। এখন স্বচ্ছ সকাল এবং আপনার আমাদের যে গণ অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা ছিল যে to transform and establish the democracy and to right to vote and right to choose their leader by voting, পছন্দের নেতাকে ভোট দেওয়ার সেই সংস্কৃতিটা অন্তত তৈরি হবে এবং আমি মনে করি তৈরি হয়েছে। এইটা চাই নাকি যে বাংলাদেশের গণতন্ত্র এস্টাবলিশড হোক, এটা চাই নাকি? চায়না হলো একমাত্র প্রতিবেশী রাষ্ট্র ভারত, আর চায়না আওয়ামী লীগ। এখন
এই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি অন্য কোনো ন্যারেটিভ আবার তোলা হয়, তাহলে কিন্তু তা মনে হবে যে তারা সেই আওয়ামী লীগের সুরে এবং ভারতের সুরে কথা বলে বাংলাদেশকে আবারও আনস্টেবল করে একটা ক্লায়েন্ট স্টেট, একটা বেজেল স্টেট, একটা মক্কেল রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে বাংলাদেশকে। সুতরাং এখন বাংলাদেশের প্রধান দায়িত্ব মানুষের যে একটা ফ্রি এবং ফেয়ার। না, কিন্তু আমরা কিন্তু এদিকে দেখেছি এবার লন্ডনে এই বৈঠকের পরে আপনারা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্দোলন কিন্তু বিএনপি থামায়নি, সেটা কিন্তু তারাও এখনো করে যাচ্ছে। এটা আমি ঢাকা সিটি কর্পোরেশনের যে জিনিসটা চলছে এটা একটা মজার জিনিস। না, আমরা সেই মজার জিনিস বললাম না, আমি বলতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা এই সরকারকে সহযোগিতা ইগো কনফ্লিক্ট। আমি সহযোগিতা বিএনপি তো শুনুন সিটি কর্পোরেশন আচ্ছা, এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। হেলাল ভাই, আপনি বেশ কিছু বিষয় বলছিলেন যে নির্বাচন যারা চায় না এর মধ্যে একটি হলো পার্শ্ববর্তী দেশ, আর একটি হলো পতিত আওয়ামী লীগ, যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তো সেই আওয়ামী লীগের সঙ্গে কিন্তু আপনাদের নানান তথ্য পরিসংখ্যান আমরা দেখি যে তাদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন, তাদের গাড়িতে ঘুরছেন। আমরা রাজশাহীতে দেখেছি আওয়ামী লীগ নেতারা গাড়িতে বিএনপি নেতারা ঘুরছে তাদের গাড়ি নিয়ে। আমরা মাগুরায় দেখেছি এক ছাত্রলীগ নেতাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, তাকে সেখানে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ছিনিয়ে নিয়ে গেছে তার মুক্তির জন্য। আমরা নানান জায়গায় দেখছি আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য, এগুলো এখন বিএনপি সেগুলোর শেল্টার দিয়ে সেগুলো করছে। তাহলে আপনি যে আওয়ামী লীগকে বললেন যে যারা এই দেশকে অস্থিতিশীল করছে, তাদেরকে আবার আপনারাই এই ধরনের খবর আসছে পত্রপত্রিকায়, তাহলে দ্বিমুখী কিনা কথাটি? একটা জিনিস আপনি দেখেন না, যুক্তি দেখেন, বিএনপির প্রধান টার্গেট কিন্তু ভোট, কারণ রাষ্ট্র পরিচালনা করার জন্যই রাজনৈতিক দলগুলো তৈরি হয়, তাই তো? এনসিপি তৈরি হয়েছে কি রাষ্ট্র পরিচালনা করার জন্য না? পৃথিবীর সব রাজনৈতিক দলই তৈরি হয় রাষ্ট্র পরিচালনা করার জন্য। রাষ্ট্র পরিচালনা করতে গেলে কিভাবে অ্যাচিভ করতে হয়? না, ভোটের মাধ্যমে। তাহলে আমাদের প্রধান টার্গেটটা ভোট, সেই ভোটটা ফ্রি এবং ফেয়ার, তাই না? এবং দেশটাকে আপনার কনস্ট্রাক্ট করার জন্য সংস্কার প্রস্তাব সব আমরা দিয়েছি। এখন এই ভোটের রাজনীতিতে বা বিএনপির সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হওয়ার কোনো যুক্তি কি বিএনপির কাছে আছে? আপনি বলেন আছে? বিএনপিটা বড় লার্জেস্ট, বাংলাদেশে এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তার কি কর্মী বা নেতার অভাব পড়ে গেল তাদেরকে আপনাকে নিতে হবে না? তাহলে বলেন যেগুলো মিথ্যা খবর সেগুলো আমি বলি তাদেরকে নিতে হবে। বক্তব্যটা হলো যে সমস্ত দল এখনো গুছিয়ে উঠতে পারেনি, যারা এখনো নিজেকে মানে ন্যাশন ওয়াইড পলিটিক্যাল পার্টি হিসেবে ভাবে না, যেমন জামাত, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল, তাই না? এদের কর্মী রিক্রুটের করার প্রয়োজন আছে এবং তাদের দল ভারী করাবার জন্য আওয়ামী লীগের নেওয়ার একটা যুক্তি থাকবেই। এখন হবে কি, এই সমস্ত খবর যদি প্রকাশ করা হয় যে বিএনপি নিচ্ছে, তাহলে হচ্ছে কি বিএনপির ঘাড়ে নামটা দিয়ে, মানে উদর পিন্ডি বুদর ঘাড়ে যাকে বলে, বিএনপির ঘাড়ে নাম না দিয়ে আওয়ামী লীগের ঠিকমতো তার পুনর্বাসন করা যায়। এবং তারও অনেক খবর পত্রিকায় আপনারা দেখেছেন, আমি এগুলো বারবার বলতে চাচ্ছি না, যে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া জামাতে এবং এনসিপিতে কিভাবে হচ্ছে তার খবরও আছে। আপনার এলাকার খবর দেখতে পারেন, আপনার নিজ এলাকায় এমন জামাত আমাদের এলাকায় এরকম প্রচুর আছে। আমি ওই এলাকার নাম ধরে এইটা পলিটিক্যাল ডিসেন্ট হবে না, রাজনীতিতে এটা ডিসেন্ট হবে না। মানে পলিটিক্সটা হলো একটা কম্প্রিহেনসিভ ম্যাটার। আমি আরেকটু বলি, কেন মানে কথাটা যদি না শেষ করি তাহলে আমি ঠিক দেখেন যে আপনারা বলেন যে বিএনপিও নির্বাচন চাই, ভারতও নির্বাচন চাই, বলেন না? ভারতও নির্বাচন চাই, বিএনপিও নির্বাচন, তাহলে ভারত আর বিএনপি এক। ভারত কেন নির্বাচন চায়? যে ভারত যদি নির্বাচনটা চায় তাহলে বিএনপিকে মেলাইন করা যায়, বিএনপিকে ড্যামেজ করা যায়, যে ভারত আর বিএনপি একই সুরে। অর্থাৎ ভারত মানে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে মেলাইন করার জন্য এটা করছে। ঠিক একইভাবে এই যে নিউজগুলো বলছেন যে জামাত এবং এনসিপি বলছে যে আমাদের দলে আওয়ামী লীগের আনাগোনা, ওই ভারতীয় চক্রান্ত, যে আগের থেকে বলে দেবো যে জামাত এনসিপির কথা দিয়ে নিউজ, সেটাই বলছি। আমি একটা ন্যারেটিভ তোলা হয়েছে বিএনপিকে ড্যামেজ করার জন্য। বললাম বিএনপির মধ্যে একটা বড় দলে
অন্য কোন দলের সাহায্য সহযোগিতা না, নেওয়ার আপনারা কোনো প্রয়োজন হয় না। এইসব এলাকায় কোনো এবং বিবৃতি তাদেরকে দিয়েও জানান নেই যে এই কাজগুলো সংবাদগুলো মিথ্যা বা আপনারা করেন নেই, এ ধরনের বিবৃতিও নাই। সার্জিস, আপনারা কেন আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন হিলাল ভাইয়ের কথা অনুযায়ী? আপনি হচ্ছে প্রথম কথা যে এই মুহূর্তে এনসিপি পুরো বাংলাদেশে একটা মাইক্রোস্কোপিক জায়গা আছে। এনসিপি তাদের জায়গা থেকে মাত্র তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে আপনি যেটা বললেন ওই চিত্রটা আমরা এখনও দেখছি, যে এটা আসলে ওনার একটা জায়গায় আমি একমত যে বিএনপির আসলে এটার প্রয়োজন নেই যে আওয়ামী লীগ থেকে কর্মী রিক্রুট করতে হবে, এটা প্রয়োজন নেই না। কিন্তু সমস্যাটা যে জায়গায়, সমস্যাটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লোভ সামলাতে পারছে না তাদের স্থানীয় নেতাকর্মীরা। সমস্যাটা হচ্ছে সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো যাচ্ছে স্থানীয় পর্যায়ে সেগুলো থেকে জনগণের পৌঁছার মধ্যবর্তী হয়, মানে অর্থাৎ উপজেলা প্রশাসনের কিছু সুযোগ সুবিধা গিয়েছে জনগণের জন্য, স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সেগুলো সেখান থেকে বুঝে নেয়, নিয়ে জনগণের কাছে নিয়ে যায়, মাঝখান দিয়ে জনগণের কাছে কিছু টাকা নেয়। এই লোকটা তারা সামলাতে পারছে না। সমস্যাটা কোথায় হয়, তাদের যে নেতাকর্মীরা তারা কোনো একটা বাজার ঠিকমতো চলছে, ওই জায়গায় এক ট্রাক মরিচ মনে করেন পঞ্চগড় থেকে আজকে ঢাকায় আসবে, ওই বাজার থেকে আসার সময় ওই ট্রাকের থেকে 5,000 টাকা নেয়ার লোভ তারা সামলাতে পারছে না। সমস্যাটা কোথায় হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সনাতনী পদ্ধতিতে পাথর তোলার অনুমতি আছে, কিন্তু সেখানকার একদম উপজেলার বিএনপি যারা শীর্ষ নেতা কিংবা সেখানকার জেলার যারা শীর্ষ নেতা তারা রাতের আধারে শতাধিক ড্রেজার দিয়ে ওই নিচের যে পাথরগুলো সেগুলো তোলার লোভ সামলাতে পারছে না, কাঁচা টাকার যে লোভটা এটা সামলাতে পারছে না। তো ফলশ্রুতিতে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিএনপির ছিল না, 16 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো চালিয়েছে। এখন ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে তারা সবগুলো নিয়ে নিতে পারছে না, কারণ ওই চালানোর অভিজ্ঞতা প্রয়োজন। তো সেই জায়গায় যেটা হচ্ছে তারা একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, নেগোসিয়েশন ধরেন 50-50, 70-30 এরকম, এগুলো তারা এখন চালাচ্ছে, মাঝখান দিয়ে এই নেগোসিয়েশনটুকু হচ্ছে। তো আমাদের আসলে কি প্রত্যাশা, দেখেন বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা কখনো তাদেরকে জাস্ট তাদের এই বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে এটা তো তাদের হাইকমান্ডের নির্দেশনা না, তাদের ওই কন্ট্রোল নাই রুট পর্যায়ে, এটা হচ্ছে বাস্তবতা। কিংবা অনেক রুট পর্যায়ে নেতাকর্মী আছে যারা এসব আদর্শ বুঝে না, জাস্ট ব্যক্তি স্বার্থ, নিজের পকেটটা ভরলেই হলো। কিন্তু আমাদের চাওয়া থাকবে স্থানীয় পর্যায়ে এই যে সমস্যাগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারগুলো মানে টেন্ডার নর্মাল পদ্ধতিতে যদি বিএনপি একজন নেতা নেয় কোনো সমস্যা নেই, তো তিনি নিক ভালোভাবে সেটা করার সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে জবরদস্তি করে টেন্ডার নেয়া, যে টেন্ডার ধরেন রাষ্ট্র 1 কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারতো, সেটা তারা চাপ প্রয়োগ করে আগের রাতে বা আগের দিনে গিয়ে কথা বলে 20 লাখ টাকা দিয়ে টেন্ডার নেয়। সো আমার দেশের তো ক্ষতি। আমরা চাচ্ছি আপনারা নর্মাল যে প্রসিডিউর এটা ফলো করে নেন, সমস্যা নেই। সো আমাদের সার্বিকভাবে সাজেশন কি, এই যে চাঁদাবাজি হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, খুন খারাপি হচ্ছে, তাদের নিজেদের দলীয় অন্তর্কোন্দলে এই লাস্ট 10-11 মাসে খুন হয়েছে প্রায় 130 থেকে 140 জন, যেটা আওয়ামী লীগের অন্তর্কোন্দলে মোটামুটি 5 বছরে এরকম কোনো ঘটনা দেখা যায়নি। তাহলে এটা তো ব্যাপক মাত্রায়। আমরা যেটা চাচ্ছি এর প্রভাব কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায়, সমাজের প্রত্যেকটা স্তরে পড়ছে। আমরা চাই তারা যেন এই সমস্যাগুলো আগে স্বীকৃতি দেয়, অ্যাকনলেজ করে, কারণ একটা সমস্যার সমাধানের পূর্বশর্ত হচ্ছে এগুলোকে অ্যাকনলেজ করা, তারপরে সেগুলো ধীরে ধীরে সলভের ওয়েতে যাওয়া। কিন্তু আমাদের একটা কষ্টের বিষয়, আমাদের সহযোদ্ধারা বিএনপির কথা স্পেশালি যদি বলি, তারা এগুলো স্বীকার করতে চাচ্ছে না। আমরা চাই যে তারা এগুলো স্বীকার করে মাঠ পর্যায়ে কাজ করুক, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। আমরা দেখেছি বগুড়ায় কিন্তু আমরা দেখেছি এরকম বিভিন্ন জায়গায় হয়েছে। ভাই একটা জিনিস ক্লিয়ারলি বলি, মানে স্থানীয় পর্যায়ের যে বিভিন্ন নেতাকর্মীরা যারা, তারা কিন্তু স্থানীয় পর্যায়ে রিক্রুট হয়ে আসে, সেম বিএনপিতেও মনে করেন। আমাদের এই জায়গায় নতুন করে এগুলো আসা শুরু করেছে। এটা যে মানে দায় আমরা শুধু বিএনপিকে দিয়ে দিব বা এনসিপিকে দিব এমন, আমি কিন্তু একটু আগে বলেছি অনেকে আছে ব্যক্তি স্বার্থকেন্দ্রিক, নিজের যদি পকেটটা ভরে তাহলেই হলো। তো এরকম কিছু মানুষজনের আনাগোনা যখন আমরা এনসিপিতে দেখি, এরকম 2-1টা একদম অপ্রত্যাশিত ঘটনা, এবং আমরা স্বীকার করি যে 2-1 জায়গায় এটা হয়েছে এবং আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি, এবং আমরা জাস্ট এটা আমাদের জায়গায় ওপেন, যদি এরকম হয় আমরা তো স্থানীয় পর্যায়ে আটকাতে পারবো না কার মাথায় কি চলে, কিন্তু আমরা এইটুকু ওপেন, যদি এরকম কিছু আসে আমরা স্বীকার করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব, এবং এটাই হচ্ছে আমাদের পলিসি। আচ্ছা, ব্যবস্থা আমরা দেখি বিভিন্ন জায়গায় বিএনপিও কিন্তু ব্যবস্থা নিয়েছে, কমিটি আমরা দেখেছি। রাকিব ভাই আমি একটু কথা বলি, এই যে সাজ্জিদ যে বলল একমাত্র দল বিএনপি অ্যাকসেপ্ট করছে,
ডিনাই করিনি, ডিনাই টেন্ডেন্সি বিএনপি মানে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালাইজেশন, আমরা সেটা অ্যাকসেপ্ট করছি এবং আমরা ব্যবস্থা নিয়েছি এবং প্রশাসনকেও বলেছি তাদের গ্রেফতার করতে। ব্যবস্থা কিন্তু কিন্তু একমাত্র দল এনসিপি আজ পর্যন্ত কোনো কারো এটা অ্যাড্রেস করলো, স্বীকার করলো করেনি, কিন্তু টেলিভিশন তো বলছে ব্যবস্থা আমি আজ পর্যন্ত দেখিনি তার একটা আমাদের একাধিক জনকে ইভেন কেন্দ্রীয় কমিটির একাধিক জনকে অস্থায়ীভাবে পদস্থগিত করা হয়েছে, এই আলোচনা শুনুন, শোকজ করা হয়েছে। আপনি তর্ক বিতর্ক তুললে অনেক কিছু হবে। এখন আমার কথা এই যে পঞ্চগড়ের মাটির তলতে যে পাথর ওঠে, এই জিনিস সার্জিসের তো নিশ্চয়ই এখন জানছে, ও যখন ও তো আগে জানেনি, মানে এখান থেকে ভাগ দরকার। এইটা যে সে বললো যে কোথায় কি আছে, 50 বছর ভাই রাজনীতি, 40 বছর রাজনীতি করি, কোথায় কি খন্দ খানা খন্দ টাকা পয়সা আছে, এটা তো বিএনপি নেতারা এত কিছু জানেন না। আপনি তো খুলনাটা জানবেন। আমি তো জানি না, তো আমি তো স্বীকার বলছি, আমি তো জানি না এগুলো কোথায় টাকার খন্দ। আমি জানি কোথায় মানুষের কল্যাণ আছে, কোথায় টাকার খন্দ আছে। এইটা দেখলাম আমি এনসিপির এই একটা বড় মানে দোষ। দেখেন আপনি দেখেন না, একজন উপদেষ্টার পিএস লক্ষ কোটি টাকা নিয়ে চলে যায়, কি বিচার হয়? আরেকটা ছেলে কত টাকা নিয়ে চলে গেল। আপনার ডিসি, আমি এখন অনেক কথা বলতে চাচ্ছি না, কারণ এরা আমার ছোট ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এদের একটা সম্মান আছে, কথা বললে অনেক কথা বলা যায়। আমি চাই বাংলাদেশে এখন একটা সুষ্ঠু ধারা রাজনীতি ফিরে আসুক, নির্বাচনটা অন্তত কাছের ঘরে বসে অন্যকে ঢিল মারেন তাহলে কিন্তু রেহাই পাবেন না। কারণ কি, আপনারা জাসদ একটা নতুন রাজনৈতিক দল ছিল, তারা কিন্তু ইকোনমিক করাপশনটা করেনি। আওয়ামী লীগও যখন মুসলিম লীগ থেকে বেরোয় এসে নতুন রাজনৈতিকতায় এরকম করাপশনটা, যে করাপশনটা এনসিপি করেছে, আজকে কেন এনসিপির জনপ্রিয়তা কমলো, কেন আমরা এনসিপিকে ধারণ করতে পারলাম না? আমরা কেন যে দলটি এখনো রাজনৈতিক দল হয়ে করাপশন করছে, এক ভাই একটু জানতে চাই এনসিপি কে করাপশন করছে? সমগ্র জনপদে, প্রান্তিক পর্যায়ে, আপনি শুনেন, প্রান্তিক পর্যায়ে জনপদে আপনি দেখেন ডিসি নিয়োগগুলো কি টাকা বিনিময় হয়েছে না? সমস্ত ডিসি নিয়োগগুলো মনে নেই আপনার? কারণ সেই টাকা আপনার সচিবালয়ে বসে কি সমন্বয়করা বসে যে আপনার এই নিউজটা পত্রিকায় আপনি এই কথা বলছি যে বিএনপি একমাত্র দল যেটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু এনসিপি বা অন্য রাজনৈতিক দল শুধু মানুষের নামে বদনামি গেয়ে গেল। আজকে এনসিপি এখনো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও পায়নি, তিনি একটা সামাজিক শক্তি, কিন্তু এমন কথা বলা শুরু করছে রাজনীতিতে আসে যেটা রাজনৈতিক ব্যাকরণে পড়ে। আপনি পঞ্চগড়ের নিচের থেকে পাথর উঠবে না বালি উঠবে, এই দায়িত্বের জন্য প্রথম রাজনীতিবিদ হিসেবে আমি কখনো কল্পনা করি না পঞ্চগড়ে একজন ছেলে রাজনীতি করবে। পঞ্চগড়ে অনেক সম্ভ্রান্ত বংশীয় এবং অনেক বড় বড় লোক রাজনীতি করে বাংলাদেশে, আমাদের স্পিকারের বাড়ি পঞ্চগড়। তা আমি আশা করছিলাম যে সার্জিস পঞ্চগড়ের মানুষের কথা বলবে, কিন্তু মাটির তলতে পাথর না বালি উঠবে সেটা কে কিনবে, সে কে টেন্ডার দিবে, এই আলোচনা করলে কিন্তু তার রাজনৈতিক মানে মতবাদ সন্ধিহান। প্রথম কথা হচ্ছে কি, মানে বাংলাদেশে আমরা সুস্থ ধারা রাজনীতি চাই, তার মানে এটা না কারো সমালোচনা করতে পারবো না। যৌক্তিক বিষয় হলে সমালোচনা করবো, সে যেই হোক না কেন। শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট কাউকে হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না, এক। সেকেন্ডলি, আমি পঞ্চগড়ের মানুষের কথাই বলছি। পঞ্চগড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে যে মাটির নিচের যে গুরুত্বপূর্ণ লেয়ার, পাথরের লেয়ার, মিনিমাম আমাদের যদি ভূতাত্ত্বিক এই জ্ঞানটুকু থাকে, এই ভূস্তরের পাথরের লেয়ারটা সরে গেলে আমার এখানে ভূমিধস হবে, আমি এখানে বিশুদ্ধ পানি পাবো না, আমার এখানে নদীর গতিপথ পরিবর্তন হবে, আমার এখানে ফসলের উৎপাদন কমে যাবে। এখানে সনাতনী পদ্ধতিতে যখন পাথর উত্তোলন করা হয়, মানুষ এভাবে উপরে যেগুলো পায় সেগুলো উত্তোলন করে। যখন রাতের আধারে নিষেধ, তারপরও বিএনপির নেতাদের পুলিশ কি করে? এটাই সবচেয়ে বড় কথা। ভাই কথা বলার সময় ইন্টারফেয়ার করলাম হয় না, প্লিজ। আমি আপনার সঙ্গে ইন্টারফেয়ার করি নাই, প্লিজ। আমি আমার সময় বলেন না ভাই, ভাই শুনেন, সেটা হচ্ছে এই যে নিষেধ, আমরা এটা জানি, এগ্রি করি, কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ জেলা উপজেলায় যান, বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক নেতাকর্মী এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে, কালো টাকার পাহাড় করছে, অবৈধ পদ্ধতিতে ড্রেজিং মেশিন দিয়ে রাতের আধারে পাথর আর বালু উত্তোলন করে। সেম আমার জেলা হচ্ছে, এটা আমার জেলার মানুষ নিয়ে আমার কনসার্ন। সো এটা আমি অবশ্যই আমার জায়গায় তুলে দেবো, এটা একটা এক্সাম্পল, কিন্তু পুরো বাংলাদেশে এটা হচ্ছে। একটা জিনিস কি, উনি যে কথাটা বললেন এটা খুবই আসলে মানে আত্মসম্মানে লাগার মতো কথা, যে আমরা কেন এই কথাটা এখন বলছি, আমাদের কি ভাগ দরকার কিনা। ভাগ যদি দরকার হতো টকশোতে কথা বলতাম। আমি একটা শেষ করি, আগে শেষ পয়েন্ট আমি শুধু বলে দেই হেলাল ভাই,
প্রথম আলো 18 জন নিউজ একটা সংবাদ করেছে যে মাত্র 10 মাসে সিলেটে 2000 কোটি টাকার ভাই পাথর লুট। আসছিলাম, আমার কাছে লেখা আছে, আমি বলছি ভাই আসতেছি, ভাই প্লিজ আমি রাকিব ভাই আমি ওখানে আসতেছি, আমার কাছে লেখা আছে। মানে ভাগ যদি দরকার হতো বিএনপির যেই নেতাদের সরাসরি তত্ত্বাবধানে রাতের আধারে এটা হয়, আমি তার সাথে গিয়ে কথা বলতাম, তার সাথে গিয়ে কথা বললে তার এইটুকু সুযোগ নাই উপেক্ষা করার, আমার এই টকশোতে আসে মানে এটা বলার কোনো প্রয়োজন ছিল না। এক, দ্বিতীয়ত আপনি যেটা বললেন সিলেটে, শুধুমাত্র সিলেটে অবৈধ পাথর উত্তোলন করে লুটপাট করে বিগত 10 মাসে, মাত্র 10 মাসে 2000 কোটি টাকা, সরকার কি করে? 2000 কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে। এখন এটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশাসন কি করে? একটু আগে যে তিনি বললেন না ডিসি নিয়োগ হয়েছে টাকার বিষয়, এই দুই একটা প্রোপাগান্ডা ছাড়া এখন এটি কেন প্রোপাগান্ডা? অবশ্যই প্রোপাগান্ডা। ভাই সচিবালয়ে কি আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে না? অভিযোগ কি কোনোদিন মানে অভিযোগ কোনো একটা অভিযোগ মানে কি ওটাতে তিনি অভিযুক্ত? এটা তো প্রমাণ লাগবে। আমরা আপনাদের এই মিডিয়াতে এমন অসংখ্য মিডিয়া দেখেছি যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দ্বারা চলেছে, এখন মিডিয়ার হাউসগুলোর নিউজ অফ হেড বিএনপি কন্ট্রোল করার ট্রাই করছে। আমি আপনাকে লিখে দিতে পারি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার 20টা হাউসের মধ্যে 10টার হেড অফ নিউজ হচ্ছে বিএনপি থেকে নিয়োগ দেয়া, বিগত 10 মাসে নিয়োগ দেওয়া হয়েছে। এই মিডিয়া হাউসগুলো এখন তাদের মতো করে একটা প্রোপাগান্ডা ছড়ায়, কিছুক্ষণ পর নিউজ টেনে নেয়। একটা যে ওই ডিসি নিয়োগ নিয়ে যেটা তোলা হলো, কিংবা গাজী সালাউদ্দিন তানভীর নিয়ে 400 কোটি টাকার পাঠ্যপুস্তক নিয়ে যেটা তোলা হলো, 10 মিনিট পরে ঢাকা পোস্ট এটা সরিয়ে নিয়েছে কিন্তু এটা। তো আমাদের কথা হচ্ছে ভাই ফাইন, আপনি অভিযোগ করতে পারেন, এই অভিযোগের এভিডেন্স নিয়ে আসতে হবে। তো অভিযোগের ভিত্তিতে কথা বলতে পারি না। অভিযোগের ভিত্তিতে বললে আমি এখন আমার জায়গা থেকে বিএনপির একদম টপ লিডার থেকে শুরু করে অনেককে অনেক অভিযুক্ত করতে পারি, কিন্তু সেটা তো আমি করতে পারি না। তো আমাদের কথা যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাগুলো কথা বলা হচ্ছে যে এনসিপির লক্ষ কোটি টাকা নিয়ে অনেক পিএস পালিয়ে গেছে, তারা কি এনসিপির কেউ? কিংবা এই যে লক্ষ কোটি টাকার কথা বলবেন ভাই, মানে একটু আমাদেরকে বলতে হবে এই এরকম একটা রুমে এই টাকাটা ধরবে কিনা, আসলে মানে এটার অ্যামাউন্টটা কতটুকু হইতে পারে? আমরা তো মাত্র এখানে আসলাম, আমরা সেই অ্যামাউন্টটা জানবো। একই সঙ্গে একটু জানতে চাই মানে 5 আগস্ট বা জুলাই অভ্যুত্থান যে ছিল, মানে এই যে বিভেদ আমরা এখন দেখছি বিএনপি, জামাত, এনসিপি, সব মানে যে অনৈক্য আমরা দেখলাম, ঐকমত্য কমিশনেও এখনো ঐকমত্য হচ্ছে না, সেখানেও দলগুলোর বিভেদ। তার মানে কি আমাদের যে আপনি যদি বলছিলেন যে আমরা মানে বিএনপি ভোট চাই, শুধু কি ভোট, একটা ঐক্যের কি দরকার ছিল না হেলাল ভাই? আমি সে উত্তর জানবো। তো দর্শক থাকেন, ছাপড়া ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পরে, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম হেলাল ভাই, এই যে এখনো কাদা ছোড়াছুড়ি বিএনপি, জামাত, এনসিপি আর অন্যান্য দল কেউ কারো মানে ঐক্যবদ্ধ হবার যে একটি কথা ছিল, ঐক্যমত্য কমিশন আজকে 2 মাসেরও বেশি সময় ধরে রাষ্ট্র কিভাবে চলবে আগামীতে, জুলাই সনদ করবার জন্য ঐক্যমত করতে চায়, সেটিও হচ্ছে না। জুলাই সনদ কিন্তু স্যাটিসফাইড বিষয়। জুলাই সনদের যেটা বলা হয়েছে যে আমরা যে সমস্ত এই 794টা যে প্রস্তাব দিয়েছে ঐক্যমত কমিশন, 6টা কমিশনের, এইসব প্রস্তাবে আমরা বেশিরভাগ রাজনৈতিক দল যেখানে ঐক্যবদ্ধ সেটা জুলাই চার্টারে হবে। ডক্টর ইউনূস তার শেষ যেদিন আমাদের সাথে বসলেন, শেষ না উদ্বোধনী বললো যেটাকে, সেটাই বলছিল যে এই জুলাই চার্টারকে আরও সমৃদ্ধ করা যায় না, আরও কিছু বিষয়ে একমত হওয়া যায় কিনা। যেমন আমরা ওই যে 70 আর্টিকেলস, উচ্চকক্ষ, অন্য বিষয়েও আমরা একমত হচ্ছি, তাই না? অর্থাৎ জুলাই চার্টারটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এবং মানে খুব শীঘ্রই হওয়ার কথা। জুলাই চার্টারটা আমার কাছে এখন মুখ্য বিষয় না, যেটা হবে এটা সবাই চায় যে এই আন্দোলনে একটা ঘোষণাপত্র থাকবে, এই কীভাবে দেশটা চলবে বা কি হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আমার কাছে কি এই যে আপনি যেটা বলছেন অনৈক্য, আমাদের মধ্যে অনৈক্য, এই অনৈক্যটা তৈরি হচ্ছে কেন? আমি কেন ওর বিরুদ্ধে বলতে হচ্ছে, ও কেন আমার বিরুদ্ধে বলছে? এর বলার ফলে আমাদের মূল যে লক্ষ্য গণতন্ত্র সেটা দূরে চলে যাচ্ছে, সুযোগ দিচ্ছে আওয়ামী লীগ। আপনি প্রশ্ন তুললেন আওয়ামী লীগকে কে শেল্টার দেয়, বরঞ্চ আপনি এই প্রশ্ন না তুলে বলতে পারতেন যে আপনারা গন্ডগোল করলে যে আওয়ামী লীগের সেটা লাভ হচ্ছে, আওয়ামী লীগের কে নিচ্ছে বা নিচ্ছে না এটা মুখ্য ব্যাপার না। আপনার ঐক্যমত যে কমিশনটা আছে আলী রিয়াজের নেতৃত্বে, অর্থাৎ তিনি সহসভাপতি মনে হয় জাতীয় ঐক্যমত বৈঠক করেছে, সেখানে একটি বিষয় সবগুলো রাজনৈতিক দল একটি সিদ্ধান্ত নিয়েছে যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর
প্রধানমন্ত্রী থাকতে পারবে। একই সঙ্গে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে হেলাল ভাই, সেখানে আমরা দেখেছি যে এই যে একই ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর ক্ষমতা থাকতে পারবে, এটি একমাত্র দ্বিমত পোষণ করেছে বিএনপি, এনডিএম এবং এলডিপির একটি অংশ। এইটি ছাড়া বাকি সবাই একমত। এখানে সমস্যা কোথায়? সমস্যা এখানে যে এই প্রস্তাব দিচ্ছে কিনা আপনার ঐক্যমত কমিশন না? হ্যাঁ, তার মানে উনি দেওয়ার কে? আমার প্রশ্ন, উনি দেওয়ার কে? আমরা যারা রাজনীতি করি, আমরা যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার, আমরা প্রস্তাব দেব। তাহলে তো ঐক্যমত কমিশনের বৈঠকে যাওয়াই শোনেন, এখানে আপনি দূরভিশনটা দেখেন। আপনি তো রেফারি, ডক্টর আলিডিয়াস রেফারি না? উনি নতুন নতুন ন্যারেটিভ তোলে কেন? এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ কত দিন হবে, এটা 2 মাস আগে আলোচনা করা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আবারও ন্যারেটিভ তুলছে। এইগুলো শেষ তো হয়নি। কেন শেষ হবে না কেন? আমরা বলছি যে প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর 2 বারের পর একবার আপনার হতে পারে, তাই না? আপনারা বলছেন 2 বার জীবদ্দশায়, বলেছে 10 বছর। সেই সময় সে আলোচনা 2 বার মানে তো 10 বছর। আপনি 10 বছরটা বললে তো 2 বার মানে তো 10 বছর। এই আলোচনা আমি বলছি জাতীয় ঐক্যমত কমিশন এমন ন্যারেটিভ তুলছে, আমি তো আশঙ্কা প্রকাশ করছি যে পলিটিক্যাল আনসার্টেনিটি কেটে গেছিল, সেই পলিটিক্যাল আকাশে আবারও কি মেঘের ঘনঘটা দেখাবে এই ঐক্যমত কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন? ঐক্যমতের বিনিময় বদলে তারা কি আমাদের মধ্যে অনৈক্য তৈরি করবে? যেমন প্রেসিডেন্ট নির্বাচনে এই যে অনৈক্য তৈরি না হয়, এই কারণেই মানে তার জন্য আপনারা কি কোনো বিষয়ে ছাড় দেওয়ার মানে মনোভাব আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আমি মনে করি না যে আমাদের ভিতরে এই যে যুক্তিতর্ক হচ্ছে এটা কাদা ছোড়াছড়ি। নো, আমরা মনে করি মাত্র তিনি যেটা বললেন যে আমাদের মূল লক্ষ্য গণতন্ত্র, আমরা মনে করি গণতন্ত্রের জন্য এই যৌক্তিক সমালোচনা সবার আগে প্রয়োজন। যদি এটা না করে বিভিন্ন পার্টিগুলোর মধ্যে নেগোসিয়েশন হয়ে যায়, তাহলে কেউ কারো যদি ভুল না ধরে, যৌক্তিক সমালোচনা না করে, তাহলে ভুলের মধ্য দিয়ে আমরা আবার ভুলের দিকে এগিয়ে যাব। আমরা এটা চাই না। আমরা চাই আমাদের ভিতরে সম্পর্কটা শ্রদ্ধার থাকবে সবসময়। দরজায় করা নাচ্ছে, একটু শেষ করি প্লিজ। শত্রু আপনার দরজায় করা নাচ্ছে। আমরা চাই যে আমাদের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক থাকবে, কিন্তু কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়, সে যেই হোক না কেন, সেটা আমরা যৌক্তিকভাবে তুলে ধরবো, অবশ্যই তুলে ধরতে হবে আমাদেরকে। এবং ঐক্যমত্য কমিশন, তিনি একটু আগে যেটি বললেন যে এগুলো তো তারা সামনে প্রস্তাব করেছেন, এটা তারা দেওয়ার কে? আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা যদি ওই একটা প্রস্তাব দেওয়ার কেউ না হয়, তাহলে বাকিগুলো দেওয়ার কেউ না, তাহলে তো এখানে কোনো আলোচনারই প্রয়োজন নেই। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য হয় নাই। নির্বাচন হওয়ার জন্য যদি হতো, তাহলে 2024-এর জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যে নির্বাচনটা ছিল, ওই প্রসেসেই চলা দরকার ছিল। কিন্তু বাংলাদেশের মানুষজন রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দলমত নির্বিশেষে দিয়েছে, কোনো দলের দিকে তাকিয়ে দেয় নাই, কাউকে ক্ষমতায় পাঠানোর জন্য, ইভেন আমাদেরকেও ক্ষমতায় পাঠানোর জন্য দেয় নাই। তারা চেয়েছে এই যে নোংরা একটা কালচার সিস্টেমে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এগুলো সংস্কার দরকার, পরিবর্তন দরকার। ওই জিনিসগুলোই এই অভ্যুত্থানের লেজিটিমেসি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। এটা কি অভ্যুত্থানের চেতনা ছিল? প্লিজ না, এটা কি আমার না বলার সময় থামালে তো হয়, খুবই খারাপ। সংস্কার কি চেতনা ছিল সাজাদ? অবশ্যই অভ্যুত্থানের চাওয়া, এটা অভ্যুত্থানের চাওয়া, নির্বাচন ছিল না। ভাই প্লিজ আমাকে একটু বলতে দেন। 5ই আগস্টে তাদেরকে বাঁচাইতে হবে যে ভাই তোরা কি সংস্কার জন্য চাইছিলি? এইগুলো কোন ভাই কথা বলার সময় যদি আমাকে ফোন না দেন। 5ই আগস্টে কেউ নির্বাচনের স্বপ্ন দেখে নাই। 5ই আগস্টে দেখছিল যে বাংলাদেশ এমন একটা দেশ হবে, যেই দেশে এই চুরি, বাটপারি, চাঁদাবাজি, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, হয়রানি, মামলা বাণিজ্য এগুলো থাকবে না। এগুলা আবার আসতেছে। 5ই আগস্টে মানুষ এই নির্বাচনের স্বপ্নটা দেখে নাই। 5ই আগস্টে দেখছিল যে এত জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, কিন্তু খুনি হাসিনার মতো ফ্যাসিস্টকে সরাই ফেলতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে, হাসিনার মতো ফ্যাসিস্টকে যদি আমরা সরাইতে চাই, তাহলে এই যে সিস্টেমগুলো যেগুলো হাসিনা তৈরি করে গিয়েছিল, তার মতো করে, তার সরকারে ক্ষমতায় টিকে থাকার মতো করে, এগুলোর আগে সংশোধন দরকার। আরেকটা রাজনৈতিক দল যখন যাবে, সবার আগে সেই রাজনৈতিক দলের স্বার্থকে প্রায়োরিটি দিবে। এই জন্য ভাই একটু আগে একদম বলেছে যে কোট আনকোট তাদের প্রধান টার্গেট ভোট। নো, আমাদের প্রধান টার্গেট ভোট না, আমাদের প্রধান টার্গেট সংস্কার করতে হবে, বিচার করতে হবে, এরপরে ভোট হবে। যদি রাজনৈতিক দল হতে পলিটিক্যাল গ্রামারটা বুঝতে, তাহলে বলতে যে ভোটটা কি, মানে টু গো টু দ্য পাওয়ার, সে পাওয়ারে যাওয়ার একমাত্র উপায় হলো ভোট। বাংলাদেশ যত মানুষ সবাই ভোটের উদ্দেশ্যে সেটাও এখানে কিন্তু একাডেমিক আলোচনা নিয়ে আসছেও। আমি যেহেতু বলছি যে পলিটিক্যাল আমাদের উদ্দেশ্য ভোট, আমি একাডেমিক্যালি বলছি যে পলিটিক্যাল সায়েন্সে দেখবেন যে রাজনৈতিক দল কেন গঠিত হয়।
ভাই pilot the country. এবার তাহলে মানে আমি আসলে কারো কথা কেড়ে নিতে পছন্দ না, করি না, আমি কিন্তু উনি নিশ্চিত থেকে আমি নিলাম, এটা সরি। না, বলো। ব্যাপারটা হচ্ছে কি, একটা রাজনৈতিক দলের অন্যতম প্রধান উদ্দেশ্য হবে ক্ষমতায় যাওয়া, নো ডাউট, বাট এটা কি মানে ওই প্রক্রিয়ার মধ্যে আমরা এখন আছি, ওই অবস্থায়, ওই সিচুয়েশনে? আমরা শেষ করে আমি একটা ছোট্ট প্রশ্ন করবো হেলাল ভাই, আজকে দেখেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি নুরুল হুদাকে যেভাবে ধরা হয়েছে, তাকে আপনি দেখেছেন নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে, তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো কি এখান থেকে শিক্ষা নিবে বা নিচ্ছে? শিক্ষা তো মনে হয় মানে ইতিহাস থেকে তো হিস্ট্রি রিপিট ইটসেলফ যদিও বলে, কিন্তু ওই যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 3টা কমিশনের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা শেষ করব একদম। 3টা কমিশনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার প্রশ্ন, 2008 সালের নির্বাচনে যে সমস্ত শামসুল হুদা কমিশন, তারা তো নির্বাচনকে ম্যানিপুলেট করেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এই 3টা, এটা কিন্তু একটা সংস্কার। মামলা বিএনপি করেছে। এই সংস্কার দেখেন যে এর পরে যে নির্বাচন কমিশন তিনি পার পাতে পারবেন না। এটা একটা শেষ করব। আপনার কি মনে হয় শিক্ষা কি নিবে আজকে জুতার মালা পরে যেভাবে ঘুরানো হলো? ভাই মানে এই সিইসি নুরুল হুদাকে যেভাবে জুতার মালা পরে ঘুরানো হয়েছে, এই শিক্ষাটা পলিটিক্যাল দলগুলোর পাশাপাশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বর্তমানে যারা নির্বাচন কমিশনে আছে, আগামীতে বাংলাদেশে যারা নির্বাচন কমিশনে আসবে, তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা যেন মনে না করে যে এরা সবচেয়ে ক্ষমতাবান, এদের পক্ষে আমার বায়াসড হতে হবে। দিন কিন্তু সবসময় ওদের পক্ষে থাকবে না, ক্ষমতা কখনো স্থায়ী না। আমরা বর্তমান এবং আগামী সকল নির্বাচন কমিশনার এবং সদস্যদেরকে এটুকু বলতে চাই, এটা থেকে আপনারা শিক্ষা নিন, না হলে আমরা সেই প্রত্যাশা করব এখান থেকে যাতে সবাই শিক্ষা নেয়। নির্বাচন কমিশনার, রাজনৈতিক দল নিশ্চয়ই সবাই শিক্ষা নেবে। অসংখ্য ধন্যবাদ সারিজ আলম এবং আজুল বেরহেল আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত কথা বলে কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে। তারা কিন্তু একটি বিষয়, আমরাও এই বিষয়টি বলে শেষ করতে চাই যে গত 10 মাস বা 12 মাস যেটি ঘটছে, সাধারণ মানুষের হাতে যেভাবে স্বৈরাচার বা এর যারা সঙ্গী সাথী যারা যেভাবে নানানভাবে লাঞ্ছিত হচ্ছে, এটি যাতে বাংলাদেশে আর না হয়, এখান থেকে যাতে সকল দল মত, সকল সরকারি সংস্থা কিংবা কর্মকর্তার শিক্ষা নেয়, তাহলেই বাংলাদেশ সঠিক পথে এগোবে। সে প্রত্যাশা শেষ করেছি। শুভরাত্রি।